হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য খুবই সুন্দর একটা প্রবন্ধ, ভাষা সম্পর্কিত প্রবন্ধ, যেটা প্রত্যেকটা ব্যক্তির জানা প্রয়োজন, সেই রকমই একটা প্রবন্ধ নিয়ে এসেছি। সেটা হচ্ছে নব নব সৃষ্টি, যেটা তোমাদের পাঠ্য সিলেবাসে অন্তর্গত রয়েছে। সৈয়দ মুজতবা আলী এই প্রাবন্ধিক লিখেছেন নব নব সৃষ্টি। এই প্রবন্ধের মধ্যে আমরা যা কিছু দেখব বা যা কিছু পড়ব, সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসে আমাদের কিন্তু দরকার জানার। তার আগে আমি একটু প্রাবন্ধিক সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করি। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছিলেন 1904 সালে 13ই সেপ্টেম্বর সিলেটে। উনি শান্তিনিকেতনের প্রথম মুসলিম ছাত্র ছিলেন। এছাড়াও জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি করেছিলেন। তিনি ফার্সি, জার্মান, ফরাসি, আরবি, ইংরাজি ও হিন্দি সহ একাধিক ভাষায় দক্ষ ছিলেন। তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংবাদিকতা আর আফগানিস্তানে অধ্যাপনাও করেছিলেন। 1978 সালে 11ই ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। দেখো, প্রাবন্ধিক সম্পর্কে বিস্তারিত বলতে যদি আমি যাই, তাহলে তোমাদের কিন্তু আর ইন্টারেস্ট থাকবে না এই প্রবন্ধটি পড়ার ক্ষেত্রে। তাই আমি যতটা সম্ভব বললাম, এবং এরপর আমি একটু আলোচনা করব এই যে তোমাদের প্রবন্ধটি রয়েছে নব নব সৃষ্টি, এই প্রবন্ধের মূল বিষয়বস্তুটা কী। দেখো, যখনই আমরা কোনো গল্প পড়ি না কেন বা প্রবন্ধ পড়ি না কেন, তার আগে একটুখানি যদি আমরা মূল বিষয়বস্তুটা জেনে যাই, তাহলে আমাদের ইন্টারেস্টটা আরও বাড়ে পড়ার ক্ষেত্রে। এই প্রবন্ধে লেখক বাংলা ভাষায় বিদেশি শব্দের যে গ্রহণ ও বর্জন নিয়ে আলোচনা করেছেন। তার মতে কোনো ভাষা যদি অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ না করে, তবে তা কিন্তু স্থবির হয়ে পড়ে এবং নব সৃষ্টির ক্ষমতা হারায়, যার জন্যই তিনি এই প্রবন্ধটির নাম দিয়েছে নব নব সৃষ্টি। সৈয়দ মুজতবা আলী যুক্তি দিয়েছেন যে বাংলা ভাষায় আরবি, ফার্সি শব্দ আসায় কি হয়েছে, ভাষাটি আরও সমৃদ্ধ হয়েছে। তিনি বহু উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে বিদেশি শব্দগুলো বাংলা সংস্কৃতির সাথে মিশে গেছে। তিনি মনে করেন শুধুমাত্র সংস্কৃত শব্দ দিয়ে বাংলা ভাষা চালালে তা হবে অত্যন্ত কৃত্রিম। ভাষা সজীব রাখার জন্য প্রয়োজন অন্য ভাষার শব্দের সার্থক প্রয়োগ। তবে তিনি সব বিদেশি শব্দ নেওয়ার পক্ষপাতী নন। তিনি বলেছেন যে শব্দগুলো আমাদের ভাষায় নব নব সৃষ্টিতে বাধা দেয় বা অপ্রয়োজনীয়, সেগুলোকে বর্জন করা উচিত। সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন বিশিষ্ট বাঙালি লেখক, সাংবাদিক এবং বহু ভাষাবিদ। তার রচনার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সহজ সরল ভাষা, হাস্যরস ও গভীর পাণ্ডিত্য। এই নব নব সৃষ্টি প্রবন্ধে মুজতবা আলী ভাষায় সজীবতা বজায় রাখতে অন্য ভাষার শব্দগ্রহণে উদার হওয়ার পরামর্শ দিয়েছেন, যা বাংলা ভাষাকে আরও সচল ও প্রাণবন্ত করবে। এই ছিল এই প্রবন্ধটির মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা এটুকু বুঝলে। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব, প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই পুরো প্রবন্ধটি অনায়াসে বুঝে ফেলতে পারবে। দেখো, আমরা এবারে লাইন ধরে অর্থগুলো লাইনে জেনে নিই। চলো, বলছি সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষা কিন্তু নিজের ওপর ডিপেন্ডেন্ট। কোনো নতুন চিন্তা বা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন যদি হয়, কোনো নতুন শব্দ, নবীন অর্থাৎ নতুন শব্দের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। সংস্কৃত অন্য ভাষাকে ধার করে না, নিজের ভাষাকেই খুঁজে সে অনুসন্ধান করে, নিজের ভাণ্ডারে যেগুলো রয়েছে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যা সামান্য অদল বদল করে কিংবা
পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। এটা দেখে সংস্কৃত যে তার শব্দ ভাণ্ডারের মধ্যে যদি সে শব্দটি রয়েছে সেটা একটু চেঞ্জেস এনে সেটা আবার পুরনো ধাতু দিয়ে যদি আবার নতুন করে তৈরি করা হয় সেটা ভাবে। অন্যের ওপর কিন্তু ডিপেন্ডেন্ট নয় সংস্কৃত ভাষা। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোশমিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। মানে এটা কোনো তার অর্থ নেই কোশমিনকালে মানে কোনো কালে যে বিদেশি শব্দ নেয়নি সেটাও নয়, নিয়েছে, কিন্তু তার পরিমাণটা খুবই মুষ্টিমেয়, অর্থাৎ খুব কম পরিমাণে নিয়েছে। সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারও কোনো আপত্তি থাকার কথা নয়। যে সংস্কৃত ভাষা স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভর এই জিনিসটা বা এই কথাটা বলতে যেন কেউ দ্বিধাবোধ না করে। কেমন? কারণ সংস্কৃত ভাষা সমস্তটাই নিজের ওপর সে আত্মনির্ভরশীল, অন্যের ওপর ডিপেন্ডেন্ট নয়। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগে যে সমস্ত ভাষা ছিল সবগুলোই কিন্তু নিজের ওপর ডিপেন্ডেন্ট, আত্মনির্ভরশীল। যেমন দেখো হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈর্ষদ। পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ, নিজের ওপর তারা নির্ভর করে, অন্য ভাষা থেকে ধার নেয় না কোনো ভাষা। কিন্তু দেখো পরের পাড়ার মধ্যেই আমরা বুঝতে পারছি বর্তমান যুগের যে ইংরাজি রয়েছে ও বাংলা রয়েছে এই ভাষাগুলো আত্মনির্ভরশীল নয়, এগুলো নিজের ওপর ডিপেন্ডেন্ট নয়। কেন? আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিচ্ছি এবং নিচ্ছি। আমরা অনেক শব্দ জানি না যেগুলো হয়তো আমরা সংস্কৃত বলছি, যেগুলো হয়তো আমরা আরও অন্য কোনো শব্দ মানে ভাষা বলছি, কিন্তু আমরা সেটাকে বাংলা বলেই চালিয়ে দিচ্ছি। পাঠান মোঘল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি বা ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। এই আইন আদালত খাজনা খারিজ এগুলো একটা আরবি বা ফার্সি ভাষা, এগুলো কিন্তু কোনো বাংলা ভাষা নয়, কিন্তু আমরা এগুলো বাংলা বলেই চালাচ্ছি, তাই না? পরবর্তী যুগে ইংরাজি থেকে ইংরাজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। এবং পরবর্তী যুগে যে ইংরাজি ভাষাগুলো আছে যেগুলো আমরা ভাবছি হয়তো এগুলো ইংলিশ ওয়ার্ড আমরা ব্যবহার করছি নিত্যদিনে দৈনন্দিন দিনে, কিন্তু সেইগুলো ইংরাজি নয়, সেগুলো আমরা অন্যান্য ভাষা থেকে নিয়েছি। আমরা হয়তো আদৌ জানি না যে আমরা কোন ভাষাগুলোকে বাংলা কোন ভাষাগুলোকে ইংরাজি বলছি, কিন্তু এগুলো আদৌ কি ইংরাজি বাংলা ভাষা? সেগুলো নয়, এগুলো কি অন্যের ওপর ডিপেন্ডেন্ট, অন্য ভাষা থেকে ধার নিচ্ছে। সেটা বিভিন্ন আরবি আছে, ফার্সি আছে, সংস্কৃত আছে। কিন্তু আমরা একটু আগেই যে প্যারার মধ্যে পড়লাম যে সংস্কৃত ভাষা বা হিব্রু ভাষা বা গ্রিক ভাষা, আবেস্তা ভাষা, প্রাচীন যুগে যে সমস্ত ভাষাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজের ওপর ডিপেন্ডেন্ট ছিল, অন্যের কোনো ভাণ্ডার থেকে তারা কোনো ভাষা নেয়নি, কোনো শব্দ নেয়নি। তাদের নিজের ভাণ্ডারে সমৃদ্ধ রয়েছে, বা যদি নাও থাকে তাও একটু চেঞ্জেস এনেও নিজের থেকেই তারা নতুন শব্দ তৈরি করার চেষ্টা করেছে। তাও তারা অন্যের ভাষাকে নেয়নি বা অন্যের ভাষার উপর ডিপেন্ডেন্ট নয়। সংস্কৃত ভাষা কী ছিল? আত্মনির্ভরশীল। এই লাইনগুলো যখন পড়বে মন দিয়ে বুঝে বুঝে পড়বে। আমি এই জন্যই তোমাদের কাছে বারবার রিপিট করছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। মুখস্থ থেকে বড় কথা হচ্ছে বুঝে যাও, জিনিসটা একবার বুঝে গেলে আর মুখস্থ করার প্রয়োজন পড়ে না আমি মনে করি। চলো আমরা পরের প্যারা দেখি। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন কিন্তু অবান্তর। যে বিদেশি শব্দ নেওয়া কি ভালো বা খারাপ সে প্রশ্নের কিন্তু কোনো অ্যান্সার নেই। সেটা যদি প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে অনেক বিস্তারিত হয়ে যাবে। তাহলে নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। আমরা যদি আলুকে আলু না বলি, কপিকে কপি না বলি, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না কি বলছি, কোন সবজিটাকে বোঝাচ্ছি। কিন্তু এগুলো কি আদৌ বাংলা? তোমরা কি জানো? বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেও মনে হয়। এগুলো কিন্তু সমস্তটাই লেখক আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন, লেখক অর্থাৎ সৈয়দ মুজতবা আলী। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নূতন আমদানিও বন্ধ করা যাবে না।
নতুন নতুন শব্দ দৈনন্দিন জীবনে আসতেই চলেছে, এসেই চলেছে, এবং আমরা সে শব্দগুলোকে এমনভাবে মেনে নিচ্ছি বা গ্রহণ করে নিচ্ছি, আমরা ভেবে নিচ্ছি সেটাই হয়তো বাংলা, কিন্তু আদৌ সেটা বাংলা নয়। বিদেশি শব্দকেও আমরা বাংলা বলে চালিয়ে দিচ্ছি। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেবার জন্য। কিন্তু তাড়িয়ে দেওয়া কি এত সহজ বলো? কিন্তু তাড়াতে পারেনি। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। আমি অর্থাৎ এখানে লেখক নিজেকে বোঝাচ্ছেন। আমার তরুণ যে পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলাই বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি, ফার্সি ব্যবহার করতেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, টাইটেলটা দেওয়া হয়নি এখানে, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মকি বলে মনে করতেন। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। বাংলা সাধারণত বাংলা এর স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন, এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। প্রেমচন্দ্র হচ্ছেন আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সেরকম হিন্দিতে একজন বিখ্যাত কবি বলতে পারি। তো যাই হোক, আমরা দেখো এটা যখনই পড়ছি তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে যে কিছুই তো বুঝতে পারছি না। একটু বুঝবে, একটু ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমরা এখানে বুঝতে পারছি বিভিন্ন লেখকের ভাষায়, বিভিন্ন কবির ভাষায় আরবি ফার্সি শব্দ ঢুকে আছে, তারা বিভিন্ন নিজের লেখনীর মাধ্যমও ঢুকিয়েছেন। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে বিদ্যাসাগর সাধু ভাষা ব্যবহার করেছেন, বেনামিতে লেখা অসাধু রচনায় বহু আরবি ফার্সি ব্যবহার করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে আবার জিহাদ ঘোষণা করেছে, আরবি ফার্সি ভাষা দেওয়া যাবে না। হুতুম পেঁচা যেটা রয়েছে, আলাল ও হুতম এর হুতুম পেঁচা না, আলাল ও হুতমের ভাষা যেটা রয়েছে বিশেষ উদ্দেশ্য নির্মিত হয়েছিল। সাধারণত বাংলা স্রোতে গা ঢেলে দেবে না বলে উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন একদম। হিন্দির যে বঙ্কিম রয়েছেন স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি শব্দ ব্যবহার করেছেন। আমরা বিভিন্ন লেখককে, বিভিন্ন কবিকে পেলাম যারা নিজেদের লেখনীর মাধ্যমেও বিভিন্ন অন্যান্য বিদেশি শব্দ বলো, আরবি শব্দ বলো, ফার্সি শব্দ বলো, সমস্তটা ঢুকিয়েছে। কিন্তু আমরা দেখো আমরাও নিজেরাও দৈনন্দিন জীবনে এত ব্যবহার করে থাকি সেসব শব্দগুলো আমরা একদমই ধরতে পারবো না কোনটা কি শব্দ, ওটা আদৌ বাংলা কিনা বা আদৌ হিন্দি কিনা বা আদৌ ওইগুলো আরবি ফার্সি কিনা। কিন্তু তোমরা যদি একটু ওই ভাষাগুলো নিয়ে একটু কালচার করো, চর্চা করো, তাহলে অবশ্যই দেখবে কোন ভাষাগুলো কি, অবশ্যই তোমরা সেই বিষয়ে জানতে পারবেন। এর পরের প্যারা চলো দেখি। এ স্থলে আরও একটি কথা বলে রাখা ভালো। এ স্থলে অর্থাৎ এখানে লেখক বলছেন এখানে আরও একটা কথা বলে রাখাই ভালো। রচনার ভাষা আর তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। তা কোন রচনাটা তৈরি হচ্ছে, কোন লেখাটা তৈরি, সেটা তার যে মূল বিষয়বস্তু সেটার উপর নির্ভর করে। আমরা কোনো বিষয়বস্তু কোনো জিনিসের পরেই বুঝে যে গল্পটির কী বোঝাতে চেয়েছে গল্পটিতে, তাই না? শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় রচনা ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য, বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। এখানে আমরা আরও দেখো বিভিন্ন লেখককে পাচ্ছি, লেখিকাকে পাচ্ছি, তাদের যে লেখনীর মাধ্যমে কি ফুটে উঠেছে সেটাও কিন্তু এখানে লেখক উল্লেখ করেছেন। যেমন ধরো বসুমতীর যে লেখনী, সেই রচনার মাধ্যমে তার যে একটা গাম্ভীর্য রয়েছে, তার যে বাঁকা চোখের ভাষা ভিন্ন রয়েছে, সেগুলো তিনি
বোঝানোর চেষ্টা করেছেন। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতর আরবি, ফার্সি এবং ইংরেজিই প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলি নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলেই বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। আগেকার দিনে অনেক পরিমাণে সংস্কৃত ব্যবহার হতো, বা সংস্কৃত অনেক পণ্ডিতেরা ছিলেন, মুনি ঋষিরা ছিলেন, হ্যাঁ, তো তারা ছিলেন বলেই বা তারা ব্যবহার করতেন বলেই সংস্কৃতটা চলতো বলেই আমাদের বাংলা ভাষার মধ্যে এত সংস্কৃত ভাষা ঢুকেছে। এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে, এখনও কিন্তু দিনের পর দিন ঢুকছে, বন্ধ হয়নি। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। দেখো, সংস্কৃত ভাষাকে একেবারে বাংলা থেকে সরিয়ে দেওয়া, উঠিয়ে দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। আমরা তো সাধারণ মানুষ, তাহলে উঠিয়ে দিলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এত সংস্কৃত শব্দ ঢুকে আছে বাংলার মধ্যে, না, সেগুলো কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া চলবে না, যাবে না আর কি। পরের প্যারা ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানী শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানিনি, তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, কারণ ইংরেজি যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু জানতে পারবো না, এগুলো থেকেও আমরা বঞ্চিত হয়ে যাব। কারণ ইংরেজি ভাষাতে আমাদের এখনও অনেক বই রয়েছে যেগুলো পড়ে আমরা অনেক কিছু জানতে পারি, যেগুলোতে কোনো বাংলা বই নেই, যেগুলো শুধুমাত্র ইংরেজিতে লেখা হয়েছে। তাই লেখক এই কথাটি এখানে উল্লেখ করেছেন। চলো পরের পাড়া দেখি। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, পূর্ব বাংলায়ও এইসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনা কিন্তু নেই। দেখো, এখানে বোঝানোর মতো কিছুই নেই, তোমরা পড়েই জিনিসটা বুঝতে পারছো যে আমরা এখানে জানতে পারলাম যে পশ্চিম বাংলাতে যে আরবি ফার্সি ভাষা আর নেই, এবারে ওইগুলো চলে যাবার পালা, আর কিন্তু ওই ভাষাগুলো আরবি ফার্সি ঢুকবে না। পূর্ব বাংলাতেও তাই। পরের প্যারা চলো। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করেছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এইসব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। এই পরিস্থিতির সামনে জীবনমৃত এসব শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি।
উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। কিন্তু হিন্দি গদ্যের ওপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। একদা ইরানে যে রকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষায় সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীর সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। উর্দুতে কবি ইকবালই এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। বৈষ্ণব পদাবলী রয়েছে, শাক্ত পদাবলী রয়েছে, সেসব পদাবলীর কথা এখানে উল্লেখ হয়েছে। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। এই সাহিত্য শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানরূপ ধারণ করেছিলেন তাই নয়, কিন্তু শ্রীমতী শ্রীরাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত বা মুর্শিদিয়ার আশিক ও পদাবলী শ্রীরাধা একই চরিত্র, একই রূপে প্রকাশ পেয়েছেন। বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে যে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে, এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের যে দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতার পরিণত হয়েছে বা হতে চেয়েছে, তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেও জাতির চরিত্র কিন্তু বদলায় না। এই লাইনটা অবশ্যই তোমরা মনে রাখবে। এটা দেখো সংক্ষেপিত একটা সম্পাদিত, এটা কিন্তু পুরোটা নয়। এই ছিল তোমাদের পাঠ্য সিলেবাসের অন্তর্গত নব সৃষ্টি প্রবন্ধটি। যদি আজকের পড়ানোটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। আর তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে একদিন আলোচনা করে দেব। এরপর তোমাদের কোন পার্টটা কঠিন লাগবে বা কঠিন লাগছে বুঝতে পারছো না সাহিত্য সম্পর্কে, গ্রামার হোক, সেটা কোনো গল্পের ক্ষেত্রে হোক, মানে গল্পের বই যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, অবশ্যই জানাবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য অতি শীঘ্রই নিয়ে আসবো।